হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু কেমিস্ট্রি উইথ ডিভি স্যার। সামনেই ক্লাস 11 সেমিস্টার 2 এক্সাম। তোমাদের সুবিধার্থে আমরা আজকে আলোচনা করব কোয়েশ্চেন ব্যাংক থেকে বাছাই করা কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেগুলো এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। আমরা অলরেডি অর্গানিক কেমিস্ট্রির কিন্তু কিছু কোয়েশ্চেন আনসার আলোচনা করেছি আগের কিছু লেকচারে। আজকে মোটামুটি যে টপিকগুলো তোমাদের সেমিস্টার 2 তে আছে সেইগুলো নিয়েই আলোচনা করব। বলে চলো শুরু করি। দেখো, প্রথম কোয়েশ্চেনটি এখানে বলছে এ থেকে ডি পর্যন্ত শনাক্ত করো। তাই তো, দেখো এখানে এই যে অ্যাসিটিলিনকে ট্রিট করা হয়েছে, খুবই ইম্পর্টেন্ট। এটা জলযোজন বিক্রিয়া, বহুতবার বলা হয়েছে। অ্যাসিটিলিনকে কিন্তু ট্রিট করা হয়েছে অ্যাসিটিলিনকে ট্রিট করা হয়েছে 1% Hg 1% Hg2 plus 20% H2SO4 এবং সেখানে তাপমাত্রা দেওয়া হয়েছে 65 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখানে জলযোজন বিক্রিয়া হয়। জলযোজন বিক্রিয়ায় কি হয়? একটা পাই বন্ধন উঠে যায়, একটা হাতে OH, একটা কার্বনে OH, একটা কার্বনে হাইড্রোজেন। তারপরে দেখে ইনল ফর্ম, এটা দুস্থিত বা আনস্টেবল, সেই জন্য এখান থেকে টটোমেরিজম হয়ে মোর স্টেবল। তাহলে এটা কিন্তু ডি, ইথেন CH3CH3 বা C2H6 যে হিসেবেই লিখতে পারো আর কি। তাহলে প্রথমটা হলো বিটা অ্যাসিটালডিহাইড,
এখানে সিস এর প্রবাবিলিটি আছে লিন্ড ঘটছে। এর রূপান্তর করো, রূপান্তর করতে দেওয়া হয়েছে অ্যাসিটিলিন থেকে গ্লাইঅক্সাল। তাহলে তোমরা এইভাবে ভাববে যে গ্লাইঅক্সাল আমরা কোথা থেকে বানাবো বা কোথা থেকে তৈরি করতে পারি, একটু রেট্রো ভাবে। তাহলে তোমরা এটা কিন্তু জানো বেনজিন, বেনজিন থেকে সহজেই কিন্তু গ্লাইঅক্সাল পাওয়া যায় ওজোনোলিসিস বিক্রিয়া করিয়ে। তাহলে তোমরা এখানে ভাববে যে অ্যাসিটিলিন থেকে কি করে বেনজিন তৈরি করা যায়। এক্ষুনি আমি দেখালাম যে কপার নল 600 ডিগ্রি বা আয়রন নল 600 ডিগ্রি টেম্পারেচার দিলে কিন্তু সাইক্লিক পলিমারাইজেশন হয়ে কিন্তু বেনজিন তৈরি হয়। তাহলে এবার বেনজিনের ইজিলি তোমরা যদি ওজোনোলিসিস করে দাও, ওজোনোলিসিস প্রথমে ওজোন CCl4 প্রথম, তারপরে জিঙ্ক ডাস্ট জল দিয়ে ট্রিট করলে, ওজোনোলিসিস করলে কিন্তু 3 অণু গ্লাইঅক্সাল তৈরি হবে। নিয়ারলি করবে খাতায়, আমি ওখানে একটু জায়গা ফাঁকা ছিল বলে আমি ওখানে করলাম ওইভাবে লম্বালম্বি, চেষ্টা করবে। আচ্ছা তারপরে দেখো নাইট এখানে একে রিডিউস করে নেব, এটাকে রিডিউস করব 3HCl দিয়ে বা আয়রন HCl দিলে, তাহলে অ্যানিলিন তৈরি হয়ে যাবে। অ্যানিলিন তৈরি হয়ে গেলে আমরা সেখান থেকে ডায়াজোনিয়াম HCl ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি হয়ে যাওয়ার পরে H3PO2 তাপ দিয়ে দিলেই কিন্তু, একটু জলও দিতে হয় আর কি, বেনজিন তৈরি হয়ে যায়। ঠিক আছে, পরের রিয়াকশনটা, এই রিয়াকশনটা কিন্তু বিক্রিয়া প্রস্তুতির বিক্রিয়া, মানে অ্যালডিহাইড বা কিটোন প্রস্তুতি করা হয়। ইথিলিনের সাথে এই ধরনের বিক্রিয়া করা হলে কপার ক্লোরাইড, প্যালাডিয়াম ক্লোরাইড, ঠিক আছে, জল দিয়ে, তাহলে এখানে কিন্তু অ্যাসিটালডিহাইড তৈরি হবে। ওয়াকার প্রসেস দেখতে পারো। আচ্ছা ইথিলিনের ওজোনোলিসিস বিক্রিয়া, ইথিলিনের ওজোনোলিসিস বিক্রিয়া, ওজোনোলিসিস বিক্রিয়া ইথিলিন, ইথিলিনে প্রথমে যদি পাই বন্ধনটা উঠে যাবে, একটা
দেবো, মানে দুটোকে সেপারেট করে
ক্লোরিন গ্যাস থেকে 2 Br হচ্ছে কি স্বতঃস্ফূর্ত। এই বিক্রিয়ায় ডেল্টা জি নেগেটিভ হয়, কোনো রিয়াকশন ডেল্টা জি নেগেটিভ। পজিটিভ পাও, তাহলে তার বিপরীত বিক্রিয়াটা, যে বিক্রিয়াটা হচ্ছে তার বিপরীত ডেল্টা এইচ মাইনাস টি, এই ফর্মুলাটা ইউজ করবে। এই ফর্মুলা দেখো কিন্তু দেওয়া, সেখানে কিন্তু ইউনিটে ভুল করবে না। এখানে দেখো কিলোজুলও আছে, 29.3 কিলোজুল পার মোল নেবে। এসটা তো জুলে আছে, তো 4.1 জুল পার মোল পার কেলভিন, জুল পার মোল পার কেলভিন বা জুল পার কেলভিন পার মোল, একই ব্যাপার। তাহলে ডেল্টা জিটা যদি নেগেটিভ, এই যে ব্রোমিন লিকুইড প্লাস যে 2BrCl, এই যে এখানে যদি ডেল্টা জি নেগেটিভ হয় তাহলে স্পন্টেনিয়াস মানে স্বতঃস্ফূর্ত হবে, আর যদি নন স্পন্টেনিয়াস দুবার পড়েছে পরীক্ষায় 11-এর। তাহলে বুঝতে পারছো খুব ইম্পর্টেন্ট। আমি যদি নাইট্রোজেনের মাঝে একটা করতে পারে, ইলেকট্রন করতে পারে, তাহলে নিউক্লিওফাইল হিসেবে কাজ করতে পারবে। তাহলে ফাইল হিসেবে কাজ করবে। একটা গল্প আছে এখানে, সেটা হচ্ছে CH3 ইলেকট্রোনেগেটিভিটি, তড়িৎ ঋণাত্মকতা নাইট্রোজেনের বেশি দেন কার্বন। তাহলে এই যে পাই বা সিগমা যে বন্ধনটা, ইলেকট্রন জোড় নাইট্রোজেনটা টেনে নেবে, তাহলে নাইট্রোজেন পার্শিয়ালি নেগেটিভ, এই সেন্টারটা কিন্তু ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে, কার্বন সেন্টার। তাহলে এখানে মনে রাখতে হবে কার্বন ইলেকট্রোফাইল সেন্টার হিসেবে কাজ করে।
ঘটনাটা সেম কিন্তু পাথওয়েজ আলাদা। মানে লিভিং গ্রুপ বেরিয়ে যাচ্ছে, নিউক্লিওফাইল ঢুকছে, কিন্তু কি মেকানিজম বা পাথওয়ে আলাদা। এটা টু স্টেপ রিঅ্যাকশন। SN1 টা টু স্টেপ রিঅ্যাকশন, SN1 টা ওয়ান স্টেপে হয়। কনসেন্ট্রেট পাথওয়েতে হয় একটা 3 সেন্টার টিএস তৈরির মাধ্যমে হয়, ইনভার্সন অফ কার্বন সেন্টার হয়, আর এখানে রেসিমাইজেশন হয় SN1 রিঅ্যাকশনে। এই দুটোর মেকানিজম বইতে পেয়ে যাবে, আমি আর ডিটেলসে করছি না, বা আমার চ্যানেলেও আছে, আমি করিয়েছি। বইতেও সুন্দর করে মেকানিজম পেয়ে যাবে, মেকানিজম টেক্সট বই। আমি জাস্ট বলে দিলাম কোন মেকানিজমে হবে, কিন্তু মেকানিজমের ডিটেলসটা তোমরা টেক্সট বইতে পাবে, টেক্সট বুকে পেয়ে যাবে। ঠিক আছে, যে কোনো সাতরা হোক বা ছায়া হোক, যে কোনো টেক্সট বইতে পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তারপরে যাই। হেসের সূত্রটি বিবৃত করো। হেসের সূত্র তাপগতিবিদ্যার প্রথম সূত্রের অনুসিদ্ধান্ত মাত্র। হেসের সূত্রে এই দুটো কোয়েশ্চেন ছাড়াও কিন্তু হেসের সূত্রের অঙ্ক, সেগুলো খুব ইম্পর্টেন্ট ম্যাথমেটিক্যাল প্রবলেম। হেসের সূত্র তোমরা জানো, কোন একটা বিক্রিয়া এক ধাপে যদি আমরা করি তাহলে যে এনথালপি চেঞ্জ হয় সেইটাকেই যদি আমরা একাধিক ধাপে করি তাহলে প্রত্যেকটি ধাপে যে এনথালপির পরিবর্তন হয় তাদের সমষ্টি ওই এক ধাপ সম্পন্ন বিক্রিয়ার এনথালপির পরিবর্তনের সঙ্গে সমান হবে যদি প্রারম্ভিক অবস্থা এবং অন্তিম অবস্থা সমান হয়। এবার দেখো, ধরো আমি বললাম, আমি একটু ছোট্ট করে বুঝিয়ে দিই এই দ্বিতীয় জিনিসটা। এ থেকে আমি সি তৈরি করছি, এখানে আমার এনথালপির পরিবর্তন -x কিলোজুল পার মোল, আর এইটা প্রসেস অন। এবার প্রসেস 2 তে আমি কি করছি, এক ধাপে না গিয়ে আমি দু ধাপে যাচ্ছি, প্রথমে এ থেকে বি, তারপরে বি থেকে সি করছি। তাহলে এখানে এনথালপি চেঞ্জ হচ্ছে -y কিলোজুল পার মোল, আর দ্বিতীয় এটাতে এনথালপি -z কিলোজুল পার মোল, তাই তো? তাহলে অ্যাকর্ডিং টু হেস ল অনুসারে কি হবে, হেসের সূত্র অনুসারে কিন্তু x ইকুয়ালস টু y প্লাস জেড হবে, তাই তো? এই দুটো স্টেপে এনথালপির পরিবর্তনের সমষ্টি, সেটা এক ধাপ সম্পন্ন, যেখানে প্রারম্ভিক অবস্থা এবং অন্তিম অবস্থায় সেম, এ থেকে সি তৈরি করা হয়েছে। এখন যদি এইখানে x টা y প্লাস জেড এর সাথে সমান না হয়, বা y প্লাস জেড এর মানটা যদি x এর থেকে বেশি হয় বা কম হয়, তখন কিন্তু সেটা পসিবল না। কারণ এইটা যদি হয়, তোমরা একটু যদি ভাবো, সেটা কিন্তু তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে ভায়োলেট করা হয়, তাই তো? তাহলে সেটা কখনোই পসিবল না। সেই জন্য আমরা ওইভাবে উল্টো করে বলতে পারি যে অলওয়েজ x ইকুয়ালস টু y প্লাস জেড, এই যে পার্টিকুলার ক্ষেত্রে হবে এরকম। তাহলে সেই জন্য আমরা বলতে পারি যে এটা একটা হেসের সূত্র, তাপগতিবিদ্যার প্রথম সূত্রের অনুসিদ্ধান্তই মাত্র, কনক্লুশন। ঠিক আছে, আচ্ছা এটা বইতে ডিটেলসে পাবে, এগুলো টেক্সট বইতে পাবে আর কি। স্টোন ক্যান্সার বলতে কি বোঝায়, এর কারণ অম্লবৃষ্টি হচ্ছে এর কারণ। স্টোন ক্যান্সার হচ্ছে অম্লবৃষ্টির ফলে দেখা যায় বিভিন্ন স্মৃতিসৌধ বা তাজমহলে একটা ক্ষতের সৃষ্টি হয়। ঠিক আছে, সেটা ওই দেখবে মার্বেল পাথর মানে ক্যালসিয়াম কার্বনেট এর সাথে H2SO4 এর বিক্রিয়ায় ওই ক্যালসিয়াম সালফেট তৈরি হয়। এই যে জিনিস, ওই যে বিক্রিয়া, স্টোন ক্যান্সার, অম্লবৃষ্টি, ওই জায়গাটা একটু পড়ে নেবে। প্যান সৃষ্টির কারণ, এটাও বইতে পেয়ে যাবে, মেকানিজম সহ আছে, রিয়াকশন সহ। ওজোন স্তর গঠনের মূল উপাদানগুলি, এটা বলে দিই। ওজোন স্তর গঠন করা যেমন একটা কোয়েশ্চেন, এখানে কিন্তু আরেকটা কোয়েশ্চেন হয়, সেটা হচ্ছে ওজোন গহ্বর, মানে ওজোন স্তর তৈরি আর ওজোন স্তর পাতলা হয়ে যাওয়া, মানে ওজোন গহ্বর তৈরি হওয়া, দুটোই পড়ে রাখবে। তাহলে ওজোন স্তর তৈরিতে লাগে হচ্ছে অতিবেগুনি রশ্মির উপস্থিতিতে অক্সিজেন, ঠিক আছে? অক্সিজেন প্রথমে ভেঙে গিয়ে ইউভি রের আন্ডারে দুটো অক্সিজেন, পারমাণবিক অক্সিজেন তৈরি করে। এবার একটা ডাই অক্সিজেনের সাথে একটা পারমাণবিক অক্সিজেন যুক্ত হয়ে এক্সাইটেড ওজোন তৈরি করে। এই যে বিক্রিয়াগুলো, এগুলো বইতে সব পেয়ে যাবে আর কি। তারপরে আবার কিন্তু ওজোন থেকে যেমন অক্সিজেন থেকে যেমন ওজোন তৈরি হয়, তেমন ওজোন থেকে অক্সিজেন তৈরি হতে পারে। ঠিক আছে, ভাঙা গড়া চলতে থাকে। এবার এই ওজোন স্তর যেটা তৈরি হচ্ছে সেটা ইউভি কে প্রোটেক্ট করে, মানে অনেক ক্ষতি করতে পারতো ইউভিসি বা ইউভিবি, এরা অনেক ক্ষতি করে আমাদের। তা সেই টাইপের, সেই ক্ষতির হাত থেকে কিন্তু এরা
রক্ষা করে আর কি ওজোন স্তর। এবার ওজোন স্তর পাতলা হয়ে যাচ্ছে, তার কারণ তার প্রধান ভূমিকা হচ্ছে সিএফসি। হ্যালোন তো আছেই, কিন্তু সিএফসির ভূমিকা আছে প্রচুর ওজোন স্তর পাতলা হয়ে যাওয়ার পেছনে বা ওজোন গহ্বর তৈরির পিছনে। তো সেটা একটু দেখবে, এইগুলো ওই জায়গাগুলো একটু পরিবেশ রসায়ন থেকে সম্ভবত 4 নম্বর আছে, একদম 4-এ 4 পাওয়া যায় আর কি, বাচ্চা কোয়েশ্চেন একদম। আচ্ছা, কেপিকেসির মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। মেনলি এটাও বইতে পাবে, এটা আমি এক লেকচারও দিয়েছি। কেপি ইকুয়ালস টু কেসি ইন্টু আরটি টু দি পাওয়ার ডেল্টা এন। এই যে সমীকরণটার প্রমাণ, এটা আমার চ্যানেলেও আছে, তোমরা টেক্সট বইতেও পেয়ে যাবে, সেটা করে যাবে। আচ্ছা, তারপরে বলছে দেখো, বলছে 0.01 মোলার ফর্মিক অ্যাসিডের দ্রবণের বিয়োজন মাত্রা এবং H3+ আয়নের গাঢ়ত্ব নির্ণয় করো, যেখানে কে বলে দেওয়া আছে। আচ্ছা, কে এটা কত বলে দিয়েছে এখানে? কে বলে দিয়েছে 2.1 × 10⁻⁴। আমি প্রসেসগুলো বলে দিচ্ছি, অঙ্কের উত্তর বের করার দায়িত্ব তোমাদের, বাড়িতে ক্যালকুলেটরটা করে, মানে আমি যদি আবার ক্যালকুলেটর নিয়ে বসি তাহলে আবার টাইম কনজিউমিং, সেটাতে আরো দুটো কোয়েশ্চেন হয়ে যাবে আর কি। আর সিটা বলে দিয়েছে এখানে কনসেন্ট্রেশন মোলার। মোলার মানে মোল পার লিটার, মোল পার লিটার। আচ্ছা দেখো এখানে বিয়োজন মাত্রা, তাহলে তোমরা অবশ্যই এই সূত্রটা ভাবতে পারো, আলফা ইকুয়ালস টু √/, এই ফর্মুলাটা, এই ফর্মুলাটা অবশ্যই তোমরা ভাবতে পারো অসওয়াল্ডের ডাইলিউশন সূত্র অনুসারে। সেখানে কিন্তু তোমরা দুটো আছে, কে এর মান দেওয়া আছে, সি এর মান দেওয়া আছে, এটা বসিয়ে দেবে। আর একটা আছে কনসেন্ট্রেশন অফ H3+ আয়ন, এটাও কিন্তু ফর্মুলা দিয়ে হয়ে যাবে। সি আলফা হয়, তাহলে এখান থেকে সি আলফা মানে কি, কে ইন্টু সি, এটা করে। তাহলে দুটোই তো প্রোভাইডেড, কেও দেওয়া আছে, সিও দেওয়া আছে, জাস্ট মান বসিয়ে দেবে তো চলে আসবে। আচ্ছা, তারপরে দেখো একটি গ্যাসীয় রাসায়নিক বিক্রিয়ায় ডেল্টা এন নেগেটিভ সাম্যাবস্থা বিক্রিয়াটি চাপ হ্রাস করলে কোন দিকে বিক্রিয়া ঘটবে। আচ্ছা দেখো, যদি এমন একটা বিক্রিয়া যেখানে ডেল্টা এনটা নেগেটিভ, তাই তো, তাহলে সেইখানে যদি চাপ হ্রাস করে দেওয়া হয়, তাহলে বিক্রিয়াটা বা সিস্টেমটা, বিক্রিয়া সিস্টেমটা নিজেকে এমনভাবে বিন্যস্ত করার চেষ্টা করবে যাতে ওই চাপ হ্রাস জনিত প্রভাব যতটা সম্ভব প্রশমিত হয়। তার জন্য সিস্টেম নিজেকে এমন দিকে বিন্যস্ত করার চেষ্টা করবে যেদিকে গেলে অণুর সংখ্যার বৃদ্ধি ঘটে, তাই তো। তাহলে সাম্যের সরণ কিন্তু দেখো, ডেল্টা এন নেগেটিভ মানে ডান দিকে গেলে অণুর সংখ্যা কমছে মেনলি, তাহলে বাম দিকে গেলে অণুর সংখ্যা বাড়বে অবশ্যই। তাহলে তাই যদি হয়, তাহলে সাম্যের সরণ বাম দিকে সরে গিয়ে পুনরায় প্রতিষ্ঠিত হবে, ঠিক আছে। বাফার ক্ষমতা, ঠিক আছে, এটাও বইতে পাবে সংজ্ঞা, মানে কোন একটা বাফার দ্রবণের পিএইচটাকে স্থির রাখতে গেলে, আনচেঞ্জ রাখতে গেলে যত মানে সরি, একটা বাফার দ্রবণ আছে ধরো, সেই বাফার দ্রবণের আমি পিএইচটাকে ফিক্স থাকবে, তাই তো। তাহলে যত মিলিগ্রাম অ্যাসিড বা বেস, যত মিলিগ্রাম অ্যাসিড বা বেস অ্যাড করার ফলে ওই যে দ্রবণটার পিএইচটা মোটামুটি তোমার ফিক্স থাকে অ্যাকচুয়ালি। মানে বাফার মানে কি, বাফার মানে কিন্তু এমন একটা দ্রবণ যে দ্রবণের পিএইচটা ফিক্স থাকে। সামান্য অ্যাসিড বা ক্ষার অ্যাড করার ফলে কিন্তু বাফার দ্রবণের পিএইচ এর কোনো পরিবর্তন হয় না, তাই তো। তাহলে বাফার দ্রবণের যদি পিএইচ এর কোনো পরিবর্তন না হয়, তাহলে বাফার দ্রবণের এই যে ক্ষমতা, অর্থাৎ এটার একটা কিন্তু সংজ্ঞা আছে, মানে পার লিটার বাফার দ্রবণের পিএইচ এর মান যদি আমি একক পরিবর্তন করতে চাই, তাহলে আমার কত মোল
তীব্র ক্ষার বা তীব্র অ্যাসিড দিতে হবে, সেটাই হচ্ছে বাফার ক্ষমতা। সেটা বলতে পারো এইভাবে, কিন্তু বাফার এইগুলো বইতে পাবে আর কি, এগুলো ওইভাবে বলার দরকার নেই আর কি। আচ্ছা, এগুলো সব টেক্সট বইতে পেয়ে যাবে। আচ্ছা, তারপরে দেখো পয়েন্ট 0.002 মোলার অ্যাসিটিক অ্যাসিড দ্রবণ, যেটি এই অবস্থায় 2.3% আয়নিত হয়, তার পিএইচ। আচ্ছা, আয়নিত মানে বিয়োজন, তাহলে আলফা এত পার্সেন্ট মানে 2.3% মানে 100 জনের মধ্যে এত 2.3 জন বিয়োজিত হচ্ছে, তাহলে আলফা এত বেরোলো, তাই তো, আলফা বেরোলো এত। আচ্ছা, তারপরে এটা কত দাগ, 3 সম্ভবত। আচ্ছা, কনসেন্ট্রেশন দেওয়া আছে 0 মোলার মানে মোল পার লিটার। আচ্ছা, তারপরে পিএইচ অ্যাসিটিক অ্যাসিড, তাহলে অবশ্যই কনসেন্ট্রেশন অফ H3O প্লাস আয়ন সি আলফা হয়, তাহলে 2.3 into 10 to the power minus 2 into 0.02 0.002 এই দুটো গুণ করবে, গুণ করলে এটা পেয়ে যাবে। ধরো এটা, সেইটাই আমরা pH ইকুয়ালস টু কি মাইনাস লগ 10 বেস কনসেন্ট্রেশন অফ H3 প্লাস আয়ন, যে মানটা এখানে পাবে সেই মানটাকে এখানে বসাবে, করে লগ অপারেশন করবে। হ্যাঁ, অবশ্যই একটা মাইনাস আছে, তাহলে সেখান থেকে পিএইচটা পেয়ে যাবে, ক্যালকুলেটরে ক্যালকুলেট করলে পারা যাবে এটা। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন খুব ভালো এখানে, ক্যালসিয়াম ফ্লোরাইড এর কেএসপি বলে দেওয়া হয়েছে এত, লবণটি জলীয় দ্রবণের পিএইচ পরিবর্তনের ফলে দ্রব্যতার কি পরিবর্তন হয়। দেখো, এটা কিন্তু একটু মনে রাখবে, ইন জেনারেল যেটা হয়, কোনো একটা স্বল্পদ্রাব্য লবণ, কেএসপি এত কম মানে বুঝতে পারছো, স্বল্পদ্রাব্য লবণ, তাই তো। তাহলে এইখানে কিন্তু অঙ্ক কিছু করতে হবে না আর কি, এটা মনে রাখবে। কেএসপির মানটা দেওয়া এই জন্য যে স্বল্পদ্রাব্য লবণ, এটা বুঝে নিতে হবে আর কি। তোমরা এমনিও জানো অনেকে যে ক্যালসিয়াম ফ্লোরাইড কিন্তু একটা স্বল্পদ্রাব্য লবণ। তাহলে এইখানে মেনলি পিএইচ পরিবর্তনের ফলে, যে কোনো মানে স্বল্পদ্রাব্য লবণের ক্ষেত্রে পিএইচ পরিবর্তনের ফলে কিন্তু দ্রাব্যতা পরিবর্তিত হয়। অনেক, সবার ক্ষেত্রে হয় না, যেমন ক্যালসিয়াম ক্লোরাইডের হয় না, কিন্তু ক্যালসিয়াম ফ্লোরাইডের ক্ষেত্রে পিএইচ পরিবর্তনে দ্রাব্যতার বিরূপ পরিবর্তন হয় আর কি। দেখো, ইন জেনারেল আমরা এইভাবে ভাবতে পারি যে পিএইচ বাড়ালে দ্রাব্যতা কমে, পিএইচ কমালে দ্রাব্যতা বাড়ে, তাই তো। তাহলে পিএইচ এর সাথে দ্রাব্যতা কিন্তু ব্যস্ত সম্পর্ক, এরকম ভাবতে পারো। অর্থাৎ পিএইচটা যদি বাড়ানো হয়, দ্রাব্যতা সলিবিলিটি কমে যাবে, আর পিএইচ কমালে মানে সলিবিলিটি কিন্তু বাড়বে, দ্রাব্যতা বাড়বে। তাহলে এই যে পিএইচ এর সাথে কিন্তু ব্যস্ত সম্পর্ক টাইপের, এইভাবে ভাবতে পারো। তাহলে এখানে মেনলি আমরা যদি পিএইচ কমানো মানে কি, এইচ প্লাস আয়নের গাঢ়ত্ব বাড়ানো, এইটা পিএইচ কমিয়ে দেওয়া মানে কি, এইচ প্লাস আয়নের গাঢ়ত্ব বাড়ানো। এবার ধরো আমি সাপোজ এখানে ক্যালসিয়াম ফ্লোরাইডের পিএইচ কমালে কেন দ্রাব্যতা বেড়ে যাচ্ছে, ধরো ক্যালসিয়াম ফ্লোরাইড, তাহলে এর যদি আমি অবস্থাটা দেখাই এরকম, এবার যখন আমি পিএইচ কমিয়ে দিচ্ছি, তার মানে এইচ প্লাস আয়নের গাঢ়ত্ব বাড়িয়ে দিচ্ছি, তাহলে এইচ প্লাস আয়ন যখন এফ মাইনাস আয়নের সাথে কম্বাইন করে কি করবে, এইচএফ তৈরি করবে। আর এইচএফ তৈরি হওয়ার জন্য এখানে ফ্লোরিনের পরিমাণটা কমে যাবে। লাসা তেলের নীতি অনুসারে ক্যালসিয়াম ফ্লোরাইড তার কিন্তু বিয়োজন আরো বাড়িয়ে দেবে, ফলে তার দ্রাব্যতা একটু বেড়ে যাবে। সেই জন্য পিএইচ কমালে দ্রাব্যতা বেড়ে যাচ্ছে, এটা কিন্তু এর কনসেপ্ট, ঠিক আছে। লাসা তেলের নীতিটাও কিন্তু এর মধ্যে
ইনকর্পোরেটেড। বোঝা গেল? আচ্ছা, তারপরে এই যে রিয়াকশনটাই এখানে কি বলছে দেখো যে এখানে তুল্যাঙ্ক ভার বের করতে হবে, আণবিক ভর m বলে দেওয়া আছে। আচ্ছা, কোথায় ফাঁকা জায়গা আছে সেখানে। আচ্ছা, এই রিয়াকশনের ক্ষেত্রে তাহলে এই যে Fe3O4, এই Fe3O4 এর ক্ষেত্রে জারণ সংখ্যা হচ্ছে, এটা একটু বলে রাখি, এটা কিন্তু একটা মিক্সড অক্সাইড। এখানে কিন্তু আয়রন ফেরাস অক্সাইডও আছে, আবার ফেরিক অক্সাইডও আছে, তাই তো? আয়রন 2+ ও আছে, আবার আয়রন 3+ ও আছে, ঠিক আছে? এটার মধ্যে আয়রন 2+ আছে, আয়রন 3+ আছে, মিক্সড অক্সাইড, হ্যাঁ, স্পাইনাল টাইপের কম্পাউন্ড, মিক্সড অক্সাইড। এবার এইখানে মেনলি আমরা অত কিছু ভাবছি না, আমরা জাস্ট নর্মালি যদি জারণ সংখ্যা বের করি তাহলে অক্সিজেন -8, তাহলে এটা তিনজন মানে তিনজন মিলে +8, তাহলে এক একজন +8/3, তাই তো? তাহলে আয়রনের জারণ সংখ্যা এখানে এক একটার +8/3। আচ্ছা, আর এখানে জারণ সংখ্যা আয়রনের 3+, তাহলে আয়রনের জারণ সংখ্যার পরিবর্তন হচ্ছে +3। তাহলে এক একজনের জন্য টোটাল জারণ সংখ্যার পরিবর্তন 9, তাহলে 1/3 হচ্ছে জারণ সংখ্যার পরিবর্তন। তাহলে টোটাল 3 জন আছে, তাহলে 3 জনের জন্য জারণ সংখ্যার পরিবর্তন কত হবে? 3 জনের জন্য জারণ সংখ্যার, এখানে জায়গা কোথায়, 3 জনের জন্য জারণ সংখ্যার পরিবর্তন হবে 3 ইন্টু 1/3, অবশ্যই প্লাস মানে এক একক জারণ সংখ্যার পরিবর্তন। তাহলে আমরা তুল্যাঙ্ক ভর মানে কি জানি? আণবিক ভর বাই জারণ সংখ্যার বৃদ্ধি বা হ্রাস। তাহলে এখানে জারণ সংখ্যা মেনলি বেড়েছে, জারণ সংখ্যা বেড়েছে বলে এক, তাহলে আণবিক ভরের সাথেই সমান হবে আর কি এখানে, ঠিক আছে? তাহলে তুল্যাঙ্ক ভরটা কি হবে? m। তুল্যাঙ্ক ভরটাও কি হবে এখানে? m হয়ে যাবে আর কি, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো এটা কিন্তু ব্যালেন্স, এটা খুবই সহজ, আমি একটু পরে করছি এই ব্যালেন্সটা নিচের দিকে, এটা বইতে পাবে, তাও আমি করে দিচ্ছি। আচ্ছা, এই কোশ্চেনটা একটু দেখে নিই। দেখো, এই কোশ্চেনটি কিন্তু অনেকে বিভিন্নভাবে লিখতে পারো, প্লাস আই এফেক্ট দিয়েও লিখতে পারো, বা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, আর এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা 1 ডিগ্রি, এটা 3 ডিগ্রি। এবার অনেকে ভাবতে পারো এখানে 3টে প্লাস আই এফেক্ট আছে, তাহলে প্লাস আই এফেক্ট যত বেশি হয় তত কিন্তু, আর এখানে একটা প্লাস আই এফেক্ট, 1 প্লাস আই এফেক্ট, CH3 গ্রুপের। তাহলে একটা প্লাস আই এফেক্টের জন্য ওর স্টেবিলিটিটা যতটা হবে তার থেকে এখানে 3টে প্লাস আই এফেক্টের জন্য, মানে মেইনলি প্লাস আই এফেক্টের জন্য কি হচ্ছে, এই যে ইলেকট্রন ঘাটতিটা ছিল কার্বনে প্লাস, সেটা পূরণ হচ্ছে। তাহলে এখানে 3 জন মিলে পূরণ করছে, তাহলে বেশি পূরণ করবে, এখানে একজন পূরণ করছে তার একটু কম। তো কিন্তু এখানে কিন্তু আরো একটা এফেক্ট আছে, যেটা হচ্ছে হাইপার কনজুগেশন। এবং তোমরা মনে রাখবে, হাইপার কনজুগেশন বা রেজোনেন্স যে এফেক্ট বা মেসোমেরিক যে এফেক্টটা, এটা কিন্তু ইন্ডাকটিভ এফেক্টের থেকে অনেকটা বেশি এফেক্টিভ বা প্রমিনেন্ট এফেক্ট। সেই জন্য যখনই কোনো কম্পাউন্ডের ক্ষেত্রে এরকম প্লাস আই এফেক্ট বা রেজোনেন্স বা হাইপার কনজুগেশন থাকবে, কম্পারিজন থাকবে, তখন কিন্তু হাইপার কনজুগেশন বা রেজোনেন্স জনিত এফেক্টটা কিন্তু বেশি এফেক্টিভ হবে। তাহলে এখানে আমরা হাইপার কনজুগেশন দিয়েই জিনিসটাকে বেশি ব্যাখ্যা করার চেষ্টা করব, কারণ এই এফেক্টটা বেশি প্রমিনেন্ট। কারণ এখানে দেখো আলফা হাইড্রোজেন কটা, এখানে 9টা আলফা হাইড্রোজেন, 9টা আলফা হাইড্রোজেন, 9টা আলফা হাইড্রোজেন এখানে, তাই তো? আর এখানে 3টে আলফা হাইড্রোজেন, 3 আলফা হাইড্রোজেন। তাহলে এখানে 3টে হাইপার কনজুগেশন, আর এখানে 9টা হাইপার কনজুগেশন। হাইপার কনজুগেশন যত বেশি হবে তত কিন্তু স্টেবিলিটি বেশি হয়, তাই তো? তাহলে এই কারণেই কিন্তু স্টেবিলিটি
কনসিডারিং হাইপার কনজুগেশন অ্যাজ ওয়েল অ্যাজ প্লাস আই এফেক্ট, দুটোকেই যদি কনসিডার একসাথে করি তাহলে কিন্তু হাইপার কনজুগেশনটার কথাটাও কিন্তু উল্লেখ করতে হবে। অবশ্যই তুমি যদি প্লাস আই এফেক্ট উল্লেখ না করো প্রবলেম নেই, কিন্তু হাইপার কনজুগেশনটা উল্লেখ করতে হবে। আর দুটো উল্লেখ করতে পারলেই তো ভালো হয়, কারণ দুটো এফেক্টই বলে দিচ্ছে যে 3 ডিগ্রি কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল দেন 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। ওকে, আচ্ছা, তারপরে এখানে এই যে ব্যালেন্সটা অ্যাসিড মাধ্যমে বলেছে, একটা H প্লাস থাকবে, MnO4 মাইনাস C2O4 2 মাইনাস H প্লাস, এখান থেকে Mn2 প্লাস কার্বন ডাইঅক্সাইড জল। দেখো প্রথমে কি করতে হয়, বিজারণের অর্ধক্রিয়া বা জারণের অর্ধক্রিয়া। তাহলে এখানে Mn7 প্লাস থেকে 2 প্লাস হচ্ছে, তাহলে এইটা অবশ্যই বিজারণ। তাহলে বিজারণের অর্ধক্রিয়া, জারণের অর্ধক্রিয়া, বিজারণের অর্ধক্রিয়া, বিজারণের অর্ধক্রিয়া। পরীক্ষার সময় এরকম শর্ট ফর্ম লিখবে না, এটা আমি অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে বলে শর্ট করে লিখছি। বিজারণের অর্ধক্রিয়া, বিজারণের অর্ধক্রিয়া, অর্ধক্রিয়া, ঠিক আছে। MnO4 মাইনাস, সেখান থেকে Mn2 প্লাস হচ্ছে। রুল কি, যেদিকে অতিরিক্ত অক্সিজেন থাকবে তার বিপরীত দিকে ততগুলো জল, তাহলে 4 অণু জল দিয়ে দেবো, যতগুলো জল দেবো তার বিপরীত দিকে আবার, মানে যেদিকে অতিরিক্ত অক্সিজেন আছে সেদিকে তার দ্বিগুণ সংখ্যক H প্লাস। তাহলে দেখো এখানে পরমাণুর সংখ্যা ব্যালেন্স হয়ে গেল। এবার তোমাদের করতে হবে কি, চার্জ ব্যালেন্স। বাম দিকে 7টা পজিটিভ চার্জ আর ডান দিকে 2টো পজিটিভ চার্জ, তাহলে আরো 5টা কিন্তু এক্সেস আসে বাম দিকে, তাহলে 5টা পজিটিভ চার্জকে নিউট্রাল করতে পারে 5টা ইলেকট্রন, সেই জন্য ইলেকট্রন গ্রহণ করবে। দেখো বিজারণ বিক্রিয়া, তার মানে ইলেকট্রন গ্রহণ, এটাকে 1 নম্বর সমীকরণ বলছি। আর C2O4 2 মাইনাস, এখান থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। দেখো কার্বনের সংখ্যা সমান করার জন্য 2 দিয়ে গুণ করলাম। তারপরে দেখো এখানে 2টো কার্বন 4টে অক্সিজেন, 2টো কার্বন 4টে অক্সিজেন, কিন্তু ইলেকট্রন এখানে নেগেটিভ চার্জ 2টো, এখানে নেগেটিভ চার্জ নেই, তাহলে এখানে 2টো নেগেটিভ চার্জ দিলে হয়ে যাবে। তাহলে এটাকে 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণে 5টা ইলেকট্রন বাম দিকে, এখানে 2টো ইলেকট্রন ডান দিকে। ইলেকট্রন ওয়াই দিকে কাটাকুটি করতে হবে, কৃত বা বর্জিত ইলেকট্রন, এটা কিন্তু জারণের অর্ধক্রিয়া, জারণের অর্ধক্রিয়া, ঠিক আছে। তাহলে এইটাকে আমরা কি করব, 2 দিয়ে গুণ, এটাকে 5 দিয়ে গুণ করে দুটোকে যোগ করে দেবো আর কি। 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ আর 2 নম্বর সমীকরণকে 5 দিয়ে গুণ করে, এটা কিন্তু ভাষায় লিখবে পরীক্ষায়, করে যোগ করে আমরা পাবো 2Mn O4 মাইনাস 2MnO4 মাইনাস 16H প্লাস 5C2O4 2 মাইনাস থেকে উৎপন্ন হচ্ছে 2Mn2 প্লাস 8H2O 10CO2, ঠিক আছে। তাহলে এটা 8, ঠিক আছে। তাহলে এই হচ্ছে ব্যালেন্স আর কি, এটা কিন্তু 8, হ্যাঁ এটা 8। তাহলে এইভাবে কিন্তু ব্যালেন্স করতে, এটা বইতে পাবে, বইতে আছে। যাই হোক, তাহলে এই পর্যন্ত। এই কোশ্চেনগুলো, প্রত্যেকটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, এইগুলো একটু ভালো করে দেখে যাও। আরও অনেক কোশ্চেন আছে, একটা লেকচারে তো সবগুলো বলা যায় না। যাই হোক, তাহলে আজকে এই পর্যন্ত, পরবর্তী লেকচারে দেখা হবে। আরও যদি এরকম কোশ্চেন আনসারের সেমিস্টারের আগে বানাতে পারি তোমাদের, তাহলে অবশ্যই আপলোড করব। আজকে এই পর্যন্ত, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর ভালোভাবে পড়াশোনা করো, সেমিস্টার এক্সামটা ভালো করে দাও। যেগুলো বললাম এগুলোতে জোর দাও, আর থিওরিগুলোকে বারবার রিভাইজ করো, একই জিনিস, এইগুলোই। তাহলে আজকে এই পর্যন্ত। চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।